চেঞ্জিং সেন্টেন্স থেকে 10 নম্বরে প্রশ্ন এসে থাকে। আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি দেরি না করে। দেখো, চেঞ্জিং সেন্টেন্স খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে 10 নম্বরে প্রশ্ন এসে থাকে তোমাদের। এর মধ্যে কি কি আসে? খুবই সহজ কিছু টপিক আছে যেগুলো, যেমন এখানে আমি লিখছি দেখো, ইন্টারোগেটিভ আসে, তারপরে এক্সক্লেমেটরি আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে, তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এরপরে আসে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই টপিকগুলো খুবই সহজ, তোমাকে শুধু গ্রামাটিক্যালের নিয়মগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো চলো শুরু করি আমরা দেরি না করে। এখানে আজকে আমি দেখো চেঞ্জিং সেন্টেন্স 2023 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে, দ্য মুন ইজ দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ। এটা আমাদের করতে হবে ইন্টারোগেটিভ, অর্থাৎ আমরা আমাদের প্রশ্নবাচক করতে হবে। দেখো, এটা একটা খুবই সহজ একটা নিয়ম। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব থাকে অথবা হ্যাভ ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, অর্থাৎ এইগুলো হচ্ছে, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং এর মধ্যে মডাল ভার্ব যদি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যদি থাকে, তাহলে আমাদের এইটাই আমাদের কোথায় লিখতে হবে? সামনে লিখতে হবে। যেমন কোশ্চেনের মধ্যে এখানে আছে ইজ দেওয়া আছে, এই ইজ ভার্বটাকে আমাদের সামনে ইউজ করতে হবে। এখানে আমরা কি লিখবো দেখো, ইজেন্ট, এটাকে নাবাচক আকারে করতে হবে। অর্থাৎ ইজেন্ট এটা আছে কি হাবাচক, এখানে আমাদের নাবাচক আকারে ইন্টারোগেটিভটা করতে হবে। দ্য মুন ইজ দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ, এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ প্রশ্নবাচক করতে হবে। তা আমরা প্রথমে লিখবো, এখানে যেহেতু ইজ ভার্ব আমাদের দেওয়া আছে, আমাদের করতে হবে ইজেন্ট। তারপর আমরা বাকি অংশটা লিখে দেব, ইজেন্ট দ্য মুন, ইজেন্ট দ্য মুন। দেখো কত সহজ, ইজেন্ট দ্য মুন দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ। আচ্ছা, এটা আমি আবার রিপিট করে দেখো। এখানে বলছে দ্য মুন ইজ দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ, এটাকে আমাদের করতে হবে প্রশ্নবাচক। আমাদের প্রশ্নবাচক করার সময় আমাদের খেয়াল করতে হবে যে সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের এটাকে আমাদের কোথায় লিখতে হবে? সামনে ইউজ করতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে, আমাদের এখানে ইজেন্ট আকারে করবো আমরা, নাবাচক আকারে ইন্টারোগেটিভ করে ফেলবো। দেখো, ইজেন্ট দ্য মুন দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ, এখানে আমাদের একটা কোশ্চেন দিতে হবে। ইন্টারোগেটিভ যেহেতু আমরা করবো, আমাদের এখানে কোশ্চেন চিহ্নটা দিতে হবে। এরপরে খেয়াল করো, বি নম্বরে বলছে ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, এটা আমাদের করতে হবে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি দুইটা নিয়ম, তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে আমরা এখান থেকে 1 নম্বরের কোশ্চেন কমন পাবে ইনশাল্লাহ। দেখো, এখানে আমি লিখি এক্সক্লেমেটরি হচ্ছে দুইটা নিয়ম। একটা হচ্ছে যদি বাক্যের মধ্যে ভেরি থাকে, বাক্যের মধ্যে যদি ভেরি থাকে তাহলে আমাদের করতে হবে হাউ। আর বাক্যের মধ্যে যদি এ অথবা এ ভেরি থাকে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হোয়াট এ। এটা একটু খেয়াল করো যে বাক্যের মধ্যে যদি কি থাকে? ভেরি থাকে, তাহলে আমাদের কি লিখতে হবে? প্রথমে হাউ লিখতে হবে। আর যদি বাক্যের মধ্যে এ ভেরি অথবা শুধু এ দেওয়া থাকে তাহলে আমাদের লিখতে হবে হোয়াটে। কি লিখবো আমরা? হোয়াটে। এই দুইটা নিয়ম যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের এখান থেকে 1 নম্বর ইনশাআল্লাহ কমন পাবা। ইট ইজ ভেরি চার্মিং, এখানে বাক্যের মধ্যে কি দেওয়া আছে? শুধু ভেরি দেওয়া আছে। আর আমরা কি বললাম? ভেরি যদি থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? হাউ লিখতে হবে। প্রথমে আমরা কি লিখবো? হাউ। এরপরে খেয়াল করবা, ভেরি এর পরে থেকে আমাদের লিখতে হবে। আমাদের কি করতে হবে? এখানে ভেরি এর পরে থেকে বাক্যটা শুরু করতে হবে। আচ্ছা, এখানে সেন্টেন্সটা আছে ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, এক্সক্লেমেটরি। দুইটা নিয়ম, একটা হচ্ছে শুধু যদি ভেরি থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? প্রথমে হাউ লিখতে হবে। আর যদি এর আগে এ ভেরি থাকে অথবা এ থাকে তাহলে আমাদের লিখতে হবে হোয়াটে। এখানে শুধু কি দেওয়া আছে? ভেরি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো হাউ। এরপরে ভেরি এর পরে থেকে সম্পূর্ণটা আমরা লিখে দেবো হাউ চার্মিং
দেখো কত সহজ, হাউ চার্মিং টু লুক অ্যাট, এরপর আমাদের সাবজেক্ট কি দেওয়া আছে ইট, তারপরে ভার্ব দেওয়া আছে ইজ, এরপর আমরা এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে দেব। দেখো কত সহজ, এখান থেকে আমরা 1 নম্বর ইনশাল্লাহ কমন পাবোই। এটা আমি আবার বলে দেখো, ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, এটা আমরা কি করব এক্সক্লেমেটরি। তাহলে আমাদের ভেরি আছে শুধু, তাহলে আমাদের ভেরি এর পরিবর্তে আমরা কি লিখবো হাউ লিখবো। এরপর আমরা কি লিখবো ভেরি এর পরে থেকে সম্পূর্ণটা লিখে দিব, হাউ চার্মিং টু লুক অ্যাট ইট ইজ, এটা আমরা এক্সক্লেমেটরি করলাম। এরপরে সি নাম্বার বলছে দেখো, এভরিবডি ইজ চার্মিং উইথ ইটস বিউটি, এটাকে কি করতে হবে অ্যাক্টিভ। তোমাদের পরীক্ষাতে অ্যাক্টিভ এবং প্যাসিভ থেকে 2টা কোশ্চেন দেওয়া থাকে। এখানে দেখো এটাকে কি করতে বলছে অ্যাক্টিভ করতে বলছে, এটা প্যাসিভ দেওয়া আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে কি কি থাকে এম ইজ আর থাকে, কি কি থাকে এম ইজ আর ভার্ব 3 প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে বাই। অনেক সময় বাই না থেকে কি থাকে টু দেওয়া থাকে, অনেক সময় উইথ ব্যবহৃত হয়। দেখো এখানে অর্থাৎ আমরা কি করব এখানে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, তখন একই জিনিসই বারবার আসে। দেখো আমাদের শেষে যে সাবজেক্টটা দেওয়া থাকে ইটস অর্থাৎ অবজেক্ট, এখানে কি আছে ইটস বিউটি, এটাকে আমরা সাবজেক্ট ধরবো। এই সাবজেক্টটা কোথায় লিখবো সামনে লিখবো। এরপরে আমাদের দেখো অর্থাৎ আমি আগে প্যাসিভের নিয়মটা বলে দিই, অ্যাক্টিভ থেকে আমরা কীভাবে প্যাসিভ করবো। প্যাসিভের নিয়ম হচ্ছে অবজেক্টটা কী করতে হবে সাবজেক্ট করতে হবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর কী লিখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর, তারপরে ভার্বের 3 নম্বর হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপরে অনেক সময় বাই ব্যবহৃত হয়, অনেক সময় টু ব্যবহৃত হয়, অনেক সময় উইথ ব্যবহৃত হয়, তারপরে আমরা কি লিখবো অবজেক্টটা লিখবো, অর্থাৎ সাবজেক্টে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা এটা কি দেওয়া আছে আমাদের, এটা আমাদের অ্যাক্টিভ দেওয়া আছে, আমাদের কি করতে হবে সরি এটা প্যাসিভ দেওয়া আছে, আমাদের কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা আমরা অ্যাক্টিভটা করে ফেলি। আমাদের হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে ইটস বিউটি, এটাকে আমরা সামনে লিখব, এটা আমরা সামনে লিখবো ইটস বিউটি। খেয়াল করো একটু, ইটস বিউটি, তারপরে ইসটা আমরা বাদ দিব, এরপরে ইডি বাদ দিব, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা বাদ যাবে, এরপরে সাহায্যকারী ভার্বটাও বাদ যাবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটা কি দেওয়া আছে প্যাসিভ দেওয়া আছে, আমাদের করতে বলছে অ্যাক্টিভ ইটস বিউটি। এরপরে আমাদের কি লিখতে হবে শুধু সাম, এই উইথটা বাদ যাবে কারণ এখানে বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহৃত হয়েছে, সাম এর সাথে কি ব্যবহৃত হয় উইথ ব্যবহৃত, তাহলে ইটস বিউটি সাম এভরিবডি, এভরিবডি। দেখো কত সহজ এটা, এটা আমাদের অ্যান্সারটা কি হচ্ছে ইটস বিউটি সাম এভরিবডি, ইটস বিউটি সাম এভরিবডি। এরপরে ডি নাম্বারটা খেয়াল করো, এখানে বলছে হু ডাজ নট লাইক দ্য মুন, অ্যাফার্মেটিভ করতে বলছে, এটা আছে কি নেগেটিভ, আমাদের করতে হবে কি অ্যাফার্মেটিভ। আর হু ডাজ নট যখন থাকবে তখন অ্যাফার্মেটিভ করার একটাই নিয়ম হচ্ছে হু ডাজ নট এর পরিবর্তে আমরা কি লিখবো এভরিবডি, এভরিবডি, এভরিবডি লাইক দ্য মুন, এভরিবডি লাইক দ্য মুন। দেখো এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। আচ্ছা আমি এটা আবার রিপিট করে দেখো, দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, এটাকে কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ প্রশ্নবাচক করতে হবে। আমাদের এই বাক্যের মধ্যে ইজ দেওয়া আছে অর্থাৎ অক্সিলারি ভার্বটা দেওয়া আছে, এটাকে আমরা কোথায় লিখবো সামনে লিখবো এবং এর সাথে নট ব্যবহার করবো ইজেন্ট, তারপরে বাকি অংশটা লিখে দিব দ্য মুন দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, শেষে আমাদের কি দিতে হবে অবশ্যই প্রশ্নবাচক চিহ্নটা দিতে হবে। এরপর ডি নাম্বারটা দেখো, ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, এটা এক্সক্লেমেটরি করতে হবে। আমি একটু আগে বললাম যে বাক্যের মধ্যে যদি শুধু ভেরি দেওয়া থাকে তাহলে আমাদের কি লিখতে হবে হাউ লিখতে হবে, আর যদি এ ভেরি অথবা এ দেওয়া থাকে আমাদের লিখতে হবে কি হোয়াট এ লিখতে হবে। এখানে যেহেতু শুধু ভেরি দেওয়া আছে আমরা কি লিখছি এখানে হাউ, এরপরে ভেরির পরে থেকে সম্পূর্ণটা আমরা লিখে ফেলবো চার্মিং টু লুক অ্যাট, এরপরে সাবজেক্ট আর ভার্বটা লিখবো।
ইট ইজ। দেখো কত সহজ। এরপর দেখো এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি, এটাকে অ্যাক্টিভ করতে বলছে। এটা কোন টেন্সে দেওয়া হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এটা আমাদের করতে হবে কি অ্যাক্টিভ। তাহলে ইটস বিউটি সাম এভরিবডি, উইথটা বাদ যাবে কারণ সামটার সাথে সামড এর সাথে কি বসে? উইথ বসে। এটা এখানে বাই বসেনি, বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহৃত হয়েছে। এরপরে খেয়াল করো হু ডাজ নট লাইক দ্য মুন, এটা কি করতে বলছে? অ্যাফার্মেটিভ। আর হু ডাজ নট থাকলে আমরা কি লিখবো? এভরিবডি। হু ডাজ নট থাকলে অবশ্যই আমাদের কি লিখতে হবে? এভরিবডি। তাই কত সহজে আমরা ঢাকা বোর্ডের চেঞ্জিং সেন্টেন্সের কিছু নিয়ম শিখে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা আরো 4-5টা আমরা নিয়ম আলোচনা করি। অবশ্যই দেখো তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত দেখো আমাদের ক্লাসগুলো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এই গ্রামারের নিয়ম তো সব সেম, যে এক্সক্লেমেটর কিভাবে করতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো তো নিয়ম জানলে তুমি সম্পূর্ণ ট্রাই করতে পারবে ইনশাল্লাহ। এরপরে আমরা এরপরে দেখো আমরা ডি পর্যন্ত করলাম, এরপর আমরা ই নাম্বারটা করি। দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, এটা বলছে দ্য মুন ইজ দ্য, ই নাম্বারের প্রশ্ন হচ্ছে দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। এটা করতে বলছে পজিটিভ, এটা আমাদের করতে হবে পজিটিভ। দেখো ডিগ্রি থেকে প্রশ্ন থাকবেই, তোমার ডিগ্রি থেকে প্রশ্ন এসএসসি পরীক্ষাতে থাকবেই। তাই এটা কোন ডিগ্রি আছে? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের সুপারলেটিভের মধ্যে কি আছে? এখানে দা। সুপারলেটিভে যখনই দা থাকবে তখনই আমাদের পজিটিভ করার সময় কি হবে? ভেরি ফিউ ব্যবহার করতে হবে। সিম্পল নিয়ম, ভেরি ফিউ। সো এখানে ওয়ান অফ দ্য যদি থাকতো তাহলে আমরা ভেরি ফিউ ব্যবহার করতাম। এটা হচ্ছে দা এর পরিবর্তে কি হবে? নো আদার হবে। নো আদার। এরপরে দেখো মোস্ট বিউটিফুল, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। অর্থাৎ বিউটিফুলের সাথে কখনো ইএসটি যোগ হয় না, যার কারণে আমাদের এখানে কি করছে? এখানে মোস্ট ব্যবহৃত হয়েছে বিউটিফুলের সাথে। আমরা এখানে লিখবো দা এর পরিবর্তে আমরা কি লিখবো? নো আদার। নো আদার। এরপর আমাদের থিং লিখতে হবে, অর্থাৎ মোস্ট বিউটিফুলের পরের অংশটা আমাদের লিখতে হবে নো আদার থিং। এরপরে খেয়াল করো ভার্ব কি আছে? ইজ। এরপরে আমাদের লিখতে হবে অ্যাজ। এখন আমাদের পজিটিভ ফর্মটা লিখতে হবে, মোস্টটা বাদ দেব। এখানে আমাদের বিউটিফুল, পজিটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল অ্যাজ দ্য মুন। আচ্ছা, এটা আমি আবার রিপিট করে দেখো। এখানে বলছে দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, পজিটিভ করতে বলছে। তাহলে যখন দা থাকবে তখন আমাদের পজিটিভ করার সময় কি ব্যবহৃত হবে? নো আদার ব্যবহৃত হবে। এরপরে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ফর্মের পরে থেকে আমাদের বাক্যটা শুরু করতে হবে। দেখো নো আদার থিং দেওয়া আছে, মোস্ট বিউটিফুল, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। এরপরে আমাদের কি লিখতে হবে? নো আদারের পরে আমরা লিখবো থিং। এরপরে ভার্ব কি আছে? দেখো ভার্ব হচ্ছে ইজ, ভার্বটা আমরা লিখছি দেখো ইজ। এরপরে আমাদের নিয়মে কি লিখতে হবে? অ্যাজ লিখতে হবে। এরপরে আমাদের লিখতে হবে পজিটিভ ফর্মটা লিখতে হবে, মোস্ট বাদ দিতে হবে আমাদের। বাদ দিলে আমাদের কি পেয়ে যাবো? আমরা পজিটিভ ফর্মটা পেয়ে যাবো। আর পজিটিভ ফর্ম হচ্ছে বিউটি, অর্থাৎ বিউটিফুল। এখানে দেখো অ্যাজ বিউটিফুল অ্যাজ, সাবজেক্ট কি আছে? দ্য মুন। দেখো আমরা কত সহজে পজিটিভ ফর্মটা করে ফেললাম, সুপারলেটিভ থেকে পজিটিভ। এরপরে প্রশ্নটা দেখো, পরে প্রশ্নটা দেওয়া হচ্ছে অনলি দ্য মুন শাইন এট নাইট। এরপরে এফ নাম্বার বলছে অনলি দ্য মুন শাইনস
নাইট। আচ্ছা, এটাকে আমাদের করতে হবে নেগেটিভ, অর্থাৎ নাবাচক করতে হবে। এটা আমাদের কি দেওয়া আছে? পজিটিভ দেওয়া আছে। পজিটিভ থেকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে অনলি যখনই থাকবে তখন আমাদের নেগেটিভ করে একটা নিয়ম হচ্ছে নান বাট। অনলি থাকলে কি লিখতে হবে আমাদের? নান বাট। তারপরে আমরা বাকি অংশটা লিখে দেব। দ্য মুন শাইন্স অ্যাট নাইট। দেখো আমরা এটা কত সহজে লিখে ফেলাম। অর্থাৎ অনলি দ্য মুন শাইন্স অ্যাট নাইট, নান বাট লিখবো, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। আচ্ছা, এইখানে আমি একটু পরিষ্কার করি প্রশ্নের অ্যান্সারটা। দেখো এইখানে আমার এখানে একটু মিস্টেক হয়েছে, যে যখনই ব্যক্তি বোঝাবে তখন আমাদের কি লিখতে হবে? নান বাট লিখতে হবে। আর যখন বস্তু বোঝাবে তখন আমাদের কি লিখতে হবে? নাথিং বাট লিখতে হবে। এখানে আমাদের লিখতে হবে নাথিং বাট, নাথিং বাট। আমাদের এখানে নান বাটটা হবে না, এখানে অ্যান্সার হবে নাথিং বাট। এখানে আমাদের অ্যান্সার হবে নাথিং, নাথিং বাট। কারণ এখানে কি মনটা হচ্ছে বস্তু, বস্তু বোঝালে আমাদের কি হবে? অনলি এর পরিবর্তে নাথিং বাট। নান বাটটা হবে যখন ব্যক্তি বোঝাবে।